This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা নিউজ রুম থেকে রয়েছি, একই সঙ্গে মধুকল্পিতা এবং তন্নিষ্ঠাও রয়েছে আমাদের সঙ্গে। শুরু করব যে খবর দিয়ে, ডিজিটাইজেশন। এই মুহূর্তে এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করবেন এবং তারপর বিএলও সেটা আস্তে আস্তে অনলাইনে ফিল আপ করবেন, তুলবেন। কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট দিন ছিল, সেই তারিখটা ছিল 4 ডিসেম্বর। কিন্তু না, 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশনের কাজ। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানালো কমিশন। বিএলওদের উপর বাড়তি চাপ হবে ঠিকই, কিন্তু তাও এই কাজটাই এই তারিখের মধ্যে করতে হবে। কিন্তু কেন? এক্ষেত্রে কমিশনের যুক্তি কি? সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। সায়ন্ত, দেখো, 4 ডিসেম্বরের অবধি যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা কমিয়ে 25 নভেম্বর করা হয়েছে। কারণ নির্বাচন কমিশনের বক্তব্য, এর মধ্যে যদি ডিজিটাইজেশনের কাজ না শেষ করা হয় তাহলে পরবর্তী পর্যায়ে যে কাজ করতে হবে সেটা সম্পূর্ণ করা সম্ভব হবে না। আগামী 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও মনে করছে নির্বাচন কমিশন যে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুর দিকে নির্বাচন ঘোষণা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের। এই অবস্থায় দাঁড়িয়ে যে ডিজিটাইজেশনের কাজ না শেষ করা হয় তাহলে কিন্তু বাকি কাজগুলো শেষ করা সম্ভবপর হবে না। আর সেই কারণে কিন্তু অনেকটাই এগিয়ে আনা হলো, অর্থাৎ 25 নভেম্বর করা হলো। স্বাভাবিকভাবে বিএলওরা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্ষেত্রে তারা চাপ তৈরি হয়েছে, তারা ঠিকমতো ফর্ম পৌঁছে দিতে পারছেন না, ফর্ম কালেক্ট করতে পারছেন না। অ্যাপে প্রযুক্তিগত সমস্যা রয়েছে যে কথা বিএলওদের একাংশ বলছেন। তবুও এই 25 তারিখের মধ্যে ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ কমিশনের। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই এসআইআর এর কাজের চাপে আবারও একটা আত্মহত্যার অভিযোগ উঠে আসছে। এবারে ঘটনাস্থল কৃষ্ণনগর। যেমনটা জানা যাচ্ছে, কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতার নাম রিঙ্কু তরফদার। সুইসাইড আঙুল তোলা হয়েছে কমিশনের দিকে। কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারে। পুরোপুরি নোট, মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে। বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে সুইসাইড নোটে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা, পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন। ঘটনা, বিএলওর ডিউটি ছিল ওনার, স্বামী বিবেকানন্দ স্কুলে সার্ভিস করতেন। তা যতদূর সম্ভব জানি যে একটু চাপের মধ্যে ছিলেন উনি। কিসের চাপ? যতদূর সম্ভব বিএলওর চাপের মধ্যেই ছিলেন, একটু মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছিলেন। এইটা তারপরে তদন্ত সাপেক্ষে যেটা হবে। সকালবেলায় আমরা দেখছি যে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর কৃষ্ণনগরে বিএলওর এই আত্মহত্যার অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবারে আসরে অর্থাৎ ময়দানে নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই বিষয় নিয়ে সরাসরি নিশানা করছেন নির্বাচন কমিশনকে। তাকেই দায়ী করছেন তিনি। মৃত রিঙ্কু তরফদার তার মৃত্যুর জন্য কমিশনকেই দায়ী করেছেন। এসআইআর এর জন্য আর কত প্রাণ যাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কত মৃত্যু আমাদের দেখতে হবে, পরপর মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে পোস্ট করেছেন তিনি। আজকে আত্মহত্যা করেছেন, এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। 2024 সালে যখন জ্ঞানেশ কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল, তিনি 3 মাস ধরে সেই ফাটা গরমে, 44 ডিগ্রি গরমে, মে মাস থেকে জুন মাস কেবল বিজেপির কথা রাখতে 3 মাস ধরে লোকসভা ইলেকশন করেছিল, যেখানে 300-রও বেশি ইলেকশন কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল। মোর দেন 300 পিপল ওয়ার ডেড। তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল, এটা আমাদের শিক্ষা হয়েছে, এরকম আমরা আর করব না। কি শিক্ষা পেয়েছেন আপনারা? আপনারা তো খুনি, আপনি তো খুনি। ইউ শুড বি পুট ইন আ নেমড এন্ড অ্যান এফআইআর ফর এইডিং এন্ড অ্যাবেটিং দ্য সুইসাইড অফ রিঙ্কু তরফদার। আমাদের কি করণীয় জানেন? আমাদের এই রিঙ্কু তরফদারের বডি নিয়ে অশোকা রোডে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক রিডিকুলাস সিদ্ধান্তের জন্য কিভাবে পরিবার, কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে।
নদিয়াতে যে বিএলও আত্মহত্যা করেছেন, উনি লিখে দিয়ে গেছেন যে উনি কম্পিউটার জানতেন না, সেই কারণে স্ট্রেস থেকে উনি আত্মহত্যা করছেন। এই মৃত্যুর দায় কার? মুখ্যমন্ত্রী। আজকে ইলেকশন কমিশন যখন আপনার কাছে ফাইল পাঠিয়েছে যে 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নিতে হবে, আপনি সেই ফাইল সরিয়ে রেখেছেন রাজনীতি করার জন্য। আজকে যদি আপনি ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিতেন, রিক্রুট করতেন, তাহলে আমাদের নদিয়ার যে বিএলও বোন, তাকে কিন্তু আত্মহত্যা করতে হতো না। তাই চাপটা কিন্তু আপনি বাড়াচ্ছেন, এর মৃত্যুর দায় আপনার। এই কৃষ্ণনগরের বিএলও রিঙ্কু তরফদার, তার যে তদন্ত, মৃত্যুর তদন্ত এবার সিবিআই এর আওতায় আনার জন্যই দাবি দেখা যাচ্ছে রাহুল সিনহার তরফ থেকে। তার রিঙ্কু তরফদারের সুইসাইড নোট সিবিআই তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। মৃত্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। তিনি আত্মহত্যা করেছে, সঙ্গে সঙ্গে তৃণমূল পৌঁছে গিয়েছে। কি সুইফট, মুখ্যমন্ত্রী পর্যন্ত টুইট করে ফেলেছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যখন আপনাদের চুরির কারণে এতগুলি শিক্ষকের কাজ গেল, সেই শিক্ষকরা রাস্তায় বসে পড়ল, চাকরি হারারা, আর তারা যখন আত্মহত্যা করেছে তখন মুখ্যমন্ত্রী টুইট করেননি কেন? মৃতদেহকে নিয়ে রাজনীতি করতে হবে? আমরা পরিষ্কার মুখ্যমন্ত্রীকে খোলা অফার দিতে চাই, এই রিঙ্কু দেবীর মৃত্যুর সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। রিঙ্কু দেবীর যে সুইসাইড নোট, তা সিবিআই ইনকোয়ারির আওতায় আসুক, তাহলেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত বিষয়। আপনি বিএলও যারা এই চাপে আত্মহত্যা করছেন, আপনি তাদের মৃত্যু নিয়ে রসিকতা করছেন, তাদের পরিবারকে আপনি অসম্মান করছেন। তাহলে গুজরাটে যে বিএলও সুইসাইড করে জানিয়ে গেলেন, কি বলবেন রাহুল সিনহারা? এই ভ্রাম্যমান পরাজিত ঘুরে ঘুরে হারা ব্যক্তিরা, তারা কি বলবেন? কি পরিমাণ চাপ মাথায় থাকলে একটা লোক সুইসাইড করতে যায়? তাদের নিয়ে রসিকতা করাটা বিজেপি বন্ধ করুক। এমনিতেই হারবে, আর এত অভিশাপ নিয়ে হারলে সংখ্যাটা কিন্তু 5-10 পেরোবে না এরপর। দেখুন, কৃষ্ণনগরের পর জঙ্গিপুরে চলুন। তার কারণ এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেখানে বিএলও তিনি কাজের চাপে নাকি অজ্ঞান হয়ে গেছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কৌশিক আরো ডিটেলে বলতে পারবেন, তার সাথে কথা বলবো। কৌশিক, কি খবর পাচ্ছি আমরা? কেন অজ্ঞান হয়ে গেলেন বিএলও? চিকিৎসকরা কি বলছেন, তার পরিবার কি বলছে? দেখো, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিএলও যে কাজ করছিলেন কৌশিক ঘোষ, এবং সেই সময় কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন থেকে। এই যে কদিন থেকে শুরু হয়েছে যে বিএলওর কাজ, সেই কাজে কিন্তু একের পর এক প্রেশার আসতে শুরু করে, এবং মানসিকভাবে যেভাবে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে, এবং তার পাশাপাশি যে পোর্টালের কাজ, সেখানে করতে গিয়েও বিভ্রান্তির শিকার হতে হচ্ছে, কোনো সময় করে সার্ভার সমস্যা। সেই কারণে কিন্তু একটা সাময়িকভাবে মানসিকভাবে ভুগছিলেন, এবং সেই কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, এতটাই গুরুতর যে তাকে এইচডিও বিভাগে, মানে কাজের চাপে জ্ঞান হারালেন একজন বিএলও। কৌশিক, তোমাকে ধন্যবাদ। কোথায়? ওই যে উপর বড় যে 137। হঠাৎ কি ঘটলো? হঠাৎ মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। আমি হাতে পায়ে কিছু নিই, আমি ওনাকে দেখার পর উনি আবার অ্যাডমিট করলেন। প্রচণ্ড কি কাজের চাপ মনে হচ্ছে আপনাদের? কাজের চাপ কি প্রচণ্ড? হ্যাঁ, নিশ্চয়ই প্রচণ্ড। আমরা তো বুঝতে পারছি না, নিশ্চয়ই প্রচণ্ড ছিল, কারণ আর বেশি চাপ পড়লে পরে এটা এরকম অসুস্থ হয়ে যায়। দেখুন, এসআইআর নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু সরব। এবার তৃণমূল কংগ্রেস বলছে প্রতি বুথে 150 থেকে 200 জনের নাম নাকি বাদ যাচ্ছে, এবং এ নিয়ে তারা কমিশনকে নালিশও করছে, এমনটাই এই মুহূর্তের খবর। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন
ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যদি অভিযোগ করেছে, তার সমাধান নিশ্চিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো হবে না। তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে সরাসরি আদালতে যাওয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া। অভিযোগ তারা সহস্র অভিযোগ তারা করতে পারেন, কিন্তু তার বিচার কে করবে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নয়। ফলে এই ধরনের অভিযোগ শুধুমাত্র এসআইআর আতঙ্ক। রাজ্যের মানুষ দেখছে এসআইআর শুরু হওয়ার পর থেকে অনুপ্রবেশকারীরা যেরকম ভাবে দেশ ছাড়ছে, ঠিক একইভাবে মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তারাও হচ্ছে ভোটার লিস্ট থেকে ধীরে ধীরে অন্তর্ধান করছে। এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কত রকমের ছবি দেখতে হচ্ছে, তাই না? চলুন আপনাদেরকে আরো একবার শরৎনগরের হাকিমপুর সীমান্তে নিয়ে যাই, কারণ সেখানে আরো একবার আপনাদেরকে দেখাবো শয়ে শয়ে বাংলাদেশি নাগরিকদের ভিড়। তারা বিএসএফ ক্যাম্পে জড়ো হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই বাংলাদেশে ফেরার হিড়িক। 19 দিনে 1720 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে খবর সূত্রে। শরৎনগরে যে হাকিমপুর সীমান্ত এবং সেখানে যে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, আউটপোস্ট রয়েছে, তার বাইরেই কিন্তু এই ভিড়। যে কেউ 2 দিন, কেউ 5 দিন ধরে অপেক্ষা করছেন যে তারা বাংলাদেশে ফিরবেন। তার কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কার্যত অনুপ্রবেশ করে এখানে কর্মসংস্থানের জন্য কাজ করছিলেন। এবার কিন্তু এসআইআর শুরু হওয়ার পরেই তারা কিন্তু বাড়ি ফেরার হিড়িক। এই চেকপোস্ট দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে। কোনো গাড়ি বা বাইকে করে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু পরীক্ষা করে তারপর যেতে দেওয়া হচ্ছে। কোথায় যাবেন? এখানে কোথায় ছিলেন? কত বছর আগে এসেছিলেন? কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং এইভাবেই কিন্তু একেবারে মুখে হাত দিয়ে মুখ নিচু করে মুখ ঢেকে তারা বসে থাকছেন। কোথাও একটা ভয় কাজ করছে হয়তো। দাদা, ভয়ের কিছু নেই, কোথায় যাবেন? এই হচ্ছে ছবিটা। একটা ফোঁটা কথা বলছেন না এবং মুখে রা শব্দটিও আনছেন না। আমি যতজনকে অ্যাপ্রোচ করছি তারা কিন্তু প্রত্যেকে তাদের মুখ ঢেকে কার্যত লুকিয়ে যাচ্ছেন। দিদি, কতদিন অপেক্ষা করছেন এখানে? কতদিন অপেক্ষা করছেন? কেউ কথা বলতে চাইছেন না এবং সারি সারি দেখো সবাই মুখ লুকিয়ে ফেলছেন, একেবারে মুখ নিচু করে ফেলছেন। এই ছবি, একদম এই ছবি ধরা পড়ছে। তারা কোনো মতে কিন্তু দেশে ফিরতে চান। এখান থেকে তারা অনুপ্রবেশ করে এসেছিলেন, সেটা স্বীকার করছেন অনেক সময়। দাদা, কোথায় ছিলেন এখানে? ভয়ের কিছু নেই, কোথায় ছিলেন এখানে? কিছু বলবেন না? কতক্ষণ অপেক্ষা করছেন? কতক্ষণ অপেক্ষা করছেন দাদা? কথা বলতে পারছেন না? কষ্ট হচ্ছে? এইভাবেই কিন্তু পরিস্থিতি। কেউ কথা বলতে চাইছেন না, কথা বলছেন না এবং প্রত্যেকেই কিন্তু ফিরতে চাইছেন, সেটা ঠিকই, কিন্তু ক্যামেরা দেখলে কিন্তু কোথাও ভয়ে সিটিয়ে যাচ্ছেন। দেখুন, রাজ্যে এত বড় একটা ঘটনা, তা নিয়ে রাজনৈতিক চর্চা হবে না তা তো হয়ই না। দেখুন, রাহুল সিনহার বক্তব্য পাওয়া যাচ্ছে, কুণাল ঘোষের বক্তব্য পাওয়া যাচ্ছে। শোনাই আপনাদেরকে ব্যাক টু ব্যাক। যারা বর্ডারে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে পার হবে বলে, এখান থেকে এসআইআর এর ধাক্কায় পালাচ্ছে যারা, বাংলাদেশে চলে যাচ্ছি কারণ এখানকার আবহাওয়া ভালো নয়। তার মানেটা কি? তার মানে যদি এখানে আবহাওয়াটা ভালো থাকতো তাহলে এখানে দিব্যি থেকে যেত। তার মানে প্রথম হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের মূল ঠিকানা। জোর করে আইন সংশোধন করে সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর দায়িত্বে এনেছে কেন্দ্রীয় সরকার। তাহলে অনুপ্রবেশটা রোখার সময় আপনারা ব্যর্থ হচ্ছেন বা হতে দিচ্ছেন, আর ধরা পড়লে তখন হচ্ছে তৃণমূল কেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তৃণমূল সরকার কেন জবাব দিতে যাবে? সীমান্ত আপনার, ঢোকা বেরোনো আপনার দায়িত্বে, অবৈধ কেউ ঢুকবে না সেটা পাহারা দেওয়ার দায়িত্ব আপনার, আর আপনি নিজে ব্যর্থ হয়ে আঙুল তুলছেন অন্যদিকে।
শুধুমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কেন, এরকম অনেক জায়গায় রয়েছে। ছবি দেখছিলাম যেমন ডোমজুড়েও সেখানে মিনি বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছে এবং এসআইআর শুরু হওয়ার পরেই সবাই আস্তে আস্তে সেখানে চলে যাচ্ছেন এবং মাথায় হাত দিচ্ছেন। বেগড়িতে আছে, জগদপুরে আছে, ধুলোগড়ে আছে, আমাদের আশপাশে অনেকেই আছে। হ্যাঁ, এগুলো তো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তৃণমূল সরকার এতে রেখে দিতে চাইছে। এখানে এসেছে ইচ্ছা মতো পয়সা দিয়ে রেশন কার্ড, আধার কার্ড এসব করে নিয়েছে। বাংলাদেশি রোহিঙ্গা সব আছে। কাদের মদতে এসব করছে তারা? এই কার্ড বানাচ্ছে, ভুয়ো কার্ড বানাচ্ছে, তৃণমূলটা করে দিচ্ছে। তৃণমূল অঞ্চলের নেতারা, ব্লকের নেতারা, এমএলএরা এসব কার্ড করে দিচ্ছে ওদের ভোটের স্বার্থে। আপনারা সব এখানকারই বাসিন্দা? হ্যাঁ। মানে একাধিক ঘর দেখছি বন্ধ, তারা কি চলে গেছে? না, তারা চলে যায়নি, এনার বাচ্চা হতে গেছে ডেলিভারি। এখানে তো শুনেছি বাংলাদেশিরাও নাকি থাকে। না, এই বিল্ডিং এ বাংলাদেশি থাকে না, আর এই ফ্ল্যাটে ওইটাও থাকে না, সেই ওইদিকে জলাই থাকে। তো ওরা কি এখন আছে না চলে গেছে? বলতে পারি না, আমরা জানি না, জলাই থাকে এইটুকুনি জানি। আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের এসআইআর ফর্ম ফিল আপ। এই সব এলাকায় বা পাশে আশেপাশে প্রচুর তো ভিন দেশে মানে বাংলাদেশের নাগরিকরাও তারাও তো থাকতে, আপনারা যেমন এদেশীয়, হ্যাঁ, ওরা তো বাংলাদেশি, তারা কি চলে গেছে সব? জানি না, এখন আর দেখতে পান তাদেরকে? না না না। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন কোনো ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না। তাহলে কাদের নাম বাদ যাবে, কি গ্যারান্টি দিচ্ছেন তিনি, শোনাবো আপনাদেরকে। যারা ভারতবর্ষের নাগরিক, হিন্দু হোক, মুসলিম হতে পারে, সে হয়তো আমাদেরকে ভোট দেয় না, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে, সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি বলে যে বাংলাদেশ থেকে আমি এসছি, ওপার থেকে, তুমি যদি হিন্দু হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাস করেছে, তার মাধ্যমে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং তুমি ভারতবর্ষের ভোটার লিস্টে তোমার নাম উঠবে। আর তুমি বাংলাদেশ থেকে যদি সেখানে দেশের সংখ্যাগুরু হও, মুসলমান হয়ে এপারে আসো, বলে একটু বেশি রোজগার করতে এসছি, বাবা হাত জোর করছি ফিরে যাও। ভাই ফিরে যাবে, না হয় আমরা তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করবো, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনি শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য, কি বলবেন? প্রথম কথা, সিএটা পুরোটা একটা ধোকার খুঁড়োর কল। আসামে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল, যার মধ্যে 12.5 লক্ষ হিন্দু বাঙালি। আসামে সিএ তে 3 জনকে ওরা নাগরিকত্ব দিচ্ছে। তাই সিএ করলেই সবাই নাগরিক হয়ে যাবে, পুরো কথাটাই মিথ্যে কথা। দ্বিতীয় কথা, ওরা বলছেন ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারের কোনো ভয় নেই। মমতা ব্যানার্জি যতদিন আছেন, সে হিন্দু হন, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কোনো বৈধ ভোটারের নাম এ রাজ্যের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, বাদ দিতে আমরা দেব না। কিন্তু আমাদের আশঙ্কাটা অন্যখানে। এই যে ঘুষপেটিয়া বলে ডায়লগ দিচ্ছে, এ তো হরিয়ানার ভোটে ব্রাজিলিয়ান মডেলকে ঘুষপেটিয়া করে 22টা বিধানসভায় ভোট দিয়েছে। আমাদের আশঙ্কা, যেভাবে বিহারে, দিল্লিতে ভোট দেওয়া লোক এসে বিহারে ভোট দিয়েছে, কর্ণাটকে ভোট দেওয়া লোক এসে বিহারে ভোট দিয়েছে, এবং সব বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদ তারা নিজেরাই সেলফি পোস্ট করেছে। দিল্লিতে ভোট দিয়েছে তার ছবি, বিহারে ভোট দিয়েছে তার ছবি, মহারাষ্ট্রে ভোট দিয়েছে তার ছবি, বিহারে ভোট দিয়েছে তার ছবি, কর্ণাটকে ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে। এই আশঙ্কা করছি, যেহেতু বিহারে ভোট হয়ে গেছে, বিহারের ভোটারদের আবার ঘুষপেটিয়া করে বাংলার ভোটার লিস্টে নাম তুলে রাজ্য দখলের চক্রান্ত হচ্ছে না তো? সর্বশক্তি দিয়ে বাংলার মানুষ এই অসভ্যতামুখে রুখবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।